রেজাল্ট বেশি পাইছেন মোবাইলে পাইছেন বিশ্বতে পাইছেন এবং শুকর পালনের জন্য ভর্তুকি দেওয়া হবে। কৃষকের ঋণ এবং সরকারি জায়গায় গোপ খাদ্য চাষে সহায়তা এবং সমাজের দুর্বল শ্রেণীর কৃষকদের আত্মকে বড়দের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচারের ক্ষেত্রে চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার অধীনে ৬২,০০০ মৎস্য চাষীকে মাছের পোনা সরবরাহ করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে বৈজ্ঞানিক মাছ চাষের জন্য ৫৯,০০০ মৎস্য চাষীকে এবং সমবায়ের মাধ্যমে এছাড়া মাছ পরিবহনের জন্য ২০ জন মৎস্য চাষীকে বরফের বাক্সযুক্ত ৩ চাকার সাইকেল প্রদান করা হয়েছে। রাজ্য মৎস্য চাষের উৎপাদনে উৎকর্ষতা সুনিশ্চিত করার জন্য একটি সার্বিক মৎস্য চাষ নীতিমালা প্রণয়ন করা হয়, যাতে করে ভূমি ও জল সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় এবং মৎস্য চাষ যাতে রাজ্যের যুব সমাজের একটি বড় অংশের জন্য জীবিকা ও প্রকল্পের জন্য আমি ১২ কোটি টাকা আমি পিএমসি স্কিমের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের কথা ২০২৩ বিদ্যালয় নির্মাণের জন্য আমি ৫০ কোটি টাকা ব্যবহার করে গেছি। সমাজের দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তি আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল তৈরি করা হয়েছে। ২০২২ অর্থ বছরে রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে ৪৪,৬০০টি বাইসাইকেল বিতরণ করেছে। সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি ২০২৩ অর্থ বছরে চালু করা হয়েছে। আগামী মুখ্যমন্ত্রী কন্যা প্রকল্প যোজনা নামে একটি নতুন পরিকল্পনা প্রস্তাব রাখছে, যার মাধ্যমে দ্বাদশ শ্রেণী পরীক্ষার প্রথম ১ জন শিক্ষার্থী মেয়েদের বিনামূল্যে স্কুল প্রদান করা হবে। এতে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএমসি এবং বিদ্যার্থীদের প্রকল্পে ৪০০টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ৫ বছরে ২০০০ কোটি টাকা খরচ করা হবে। যুব সম্প্রদায়কে দেশ সেবায় উৎসাহিত করার জন্য রাজ্য সরকার প্রত্যেক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ত্রিপুরা অগ্নিবীর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে, যাতে তারা অগ্নিপথ প্রকল্প অংশগ্রহণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রীদের জন্য বিভিন্ন রকমের ফিস, যেমন অ্যাডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি ইত্যাদি মকুব করে দিয়েছে। দিব্যাঙ্গদৃষ্টি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে উৎসাহিত করতে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ চালু করা হয়েছে। এর অধীনে স্নাতকোত্তর স্তরে ৫,০০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য ৪,০০০ টাকা করে মাসিক বৃত্তি প্রদান করা হবে। সাধারণ ডিগ্রি কলেজে কাউন্সিলের সহায়তা বৃত্তিমূলক কার্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্ল্যান্ট ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের কার্যক্রমগুলি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। ২০২২ অর্থ বছরে PPP মডেলে ২টি নূতন কলেজ স্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকরাইল জেলার ডিগ্রি কলেজ এবং আমি সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলিতে
ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করার প্রস্তাব রাখছি। এর জন্য 15 কোটি টাকা ব্যয় করা যেতে পারে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট 2022 সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুগম করতে আমাদের রাজ্য উত্তর পূর্বাঞ্চলের একটি এডুকেশনাল হাবে পরিণত হবে। আমি 40 কোটি টাকা ব্যয়ে মহাবিদ্যালয়ে এবং 77 কোটি টাকা ব্যয়ে মহানগর কলেজে দুজন সাইড বিল্ডিং এবং 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা পূর্ববর্তিত অ্যাডভান্স স্টাডি ইন এডুকেশন এর প্রতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন নির্মাণের প্রস্তাব রাখি। আমি গর্বের সঙ্গে মন্ত্রিসভাদের মে মাসে অনুষ্ঠিত রৌপ্য পদক এবং টেনিস টিম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। মধ্যপ্রদেশ 2023 মাসে অনুষ্ঠিত 5th এডিশন অফ শ্রীমতী দেবাঞ্জলি নাথ যুব প্রতিযোগিতা ব্রোঞ্জ পদক লাভ করেছে। 2023 বছরে কৈলাসহর মুদিরপুরে 25 কোটি টাকা ব্যয়ে যুব আকাশ স্থাপন করা হবে। খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে 9.2 কোটি টাকা ব্যয়ে শান্তি বাজারে একটি স্টেডিয়াম তৈরি করা হবে। অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী মহিলা খেলোয়াড়দের বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত বিশ্ব মালিকরা অবকাঠামো নির্মাণ এবং উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের স্কলারশিপের সুবিধা দিতে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম চালু করার প্রস্তাব রাখছে। এই প্রকল্পের জন্য ব্যয় খরচ ধরা হয়েছে 8 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2023 বাজেটে শিক্ষা এবং যুব বিষয়ের জন্য আমি 4,939 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব করছি। হেলথ সার্ভিস ত্রিপুরা স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকার আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ স্থাপন করেছে। 2023 শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে পাচ্ছে 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে আইজিএম হাসপাতাল চত্বরে নাটক নার্সিং ট্রেনিং কলেজ নির্মিত করা হয়েছে, যার মাধ্যমে 2023 শিক্ষাবর্ষ থেকে 50 জন ছাত্রছাত্রী বিএসসি নার্সিং সুযোগ লাভ করবে। তাদের 2023 শিক্ষাবর্ষ থেকে গুয়াহাটি জেলা উদ্যোগ করে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে 40 আসন ক্ষমতা সম্পন্ন জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নীত করা হবে। এই জিএনএমে স্নাতক স্তরে বর্তমানে বিদ্যমান 25টি আসনকে অনেকটা বাড়িয়ে 79টি আসন বিকশিত করা হয়েছে। সাধারণ মানুষের উত্তম স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রানীবাগের কুয়ারঘাট এবং কলপুরে 3টি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। গত বছর দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল এবং ধলাই জেলা হাসপাতালে 3টি ট্রমা কেয়ার সেন্টারে লেভেল 2 উদ্বোধন করা হয়েছে। রংসরাই ঘড়িতে মহকুমা হাসপাতাল সংশ্লিষ্ট পরিকাঠামো হিসাবে 20 শয্যা বিশিষ্ট নূতন ভবনের উদ্বোধন করা হয়েছে। 2022 অর্থ বছরে কাকড়াপাড়া ও লালবাগের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হয়েছে। বর্ষনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুন বাজার এবং অঙ্কিতে 6টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল উদ্যোগের অঙ্গ হিসাবে এরা হাসপাতাল পোর্টাল চালু করা হয়েছে এবং তার হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার পীড়িত রোগীদের পরিষেবায় সাহায্য করবে। তাছাড়াও এজিএমসি, ডিবিটি হাসপাতাল এবং সমস্ত মহকুমা হাসপাতালগুলিতে রেডিওলজি এবং টেলি রেডিওলজি পরিষেবা শুরু হয়েছে। উত্তর ধলাই এবং গোমতী জেলায়
পুনর্বাসন এলাকা 11টি হেলথ ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 বছরে মহারানী উন্নত এবং বিশ্রামবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উন্নীত করা হবে। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে 2টি নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ এবং আনন্দনগর এবং নূতন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে। 2023-24 বছরে সম্মানিত উপজেলা হাসপাতালে আমাকে লেভেল 3 চালু করা হবে। 2023 বছরে মৌলিক স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য 30 কোটি টাকা ব্যয় করে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। 50 কোটি টাকা ব্যয়ে 71 সংখ্যালঘু ব্যক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। 50 সংখ্যাযুক্ত 8টি নেশামুক্ত মুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যে 8টি জেলায় স্থাপন করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2023-24 অর্থবছরে বাজেটের স্বাস্থ্য খাতে সর্বসম্পন্ন ভূমিকা ব্যয় করতে প্রস্তাব রাখছি। ফুড সিকিউরিটি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স রাজ্য সরকার 2023 সালে জানুয়ারি মাস থেকে 4,93,766টি প্রায়োরিটি ফলমূল এবং 1,08,916টি অন্তর্জাল যোজনা অন্তর্ভুক্ত বোর্ড 6,02,682টি পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করছে। 3,057টি বাস্তুতিক পরিবারে 10,146 জন সদস্যদের গণতন্ত্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। এই দায়িত্ব পুনর্বাসনের পরে অবশিষ্ট পরিবারগুলিকে গণতন্ত্র ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। ত্রিপুরা রাজ্যের 9.7 লক্ষ কাগজের তৈরি রেশন কার্ড রূপান্তর করে করা হবে। তাছাড়া ব্যাংকের দ্বারা পরিচালিত 765টি ন্যায্যমূল্যের দোকান এবং কোঅপারেটিভ সোসাইটির দ্বারা পরিচালিত 165টি ন্যায্যমূল্যের দোকানকে মডেল ফেয়ার প্রাইস হিসাবে পরিবর্তিত করা হবে। এসসি ওয়েলফেয়ার পরিবার যোজনার অধীনে 1,466 জন সুবিধাভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 500টি বাইসাইকেল এবং 2,500টি ইলেকট্রনিক ওজন পরিমাপক যন্ত্র গরিব এসসি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং প্রতিটি এসসি হস্টেলে স্মার্ট ক্লাসের জন্য স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে। 2022 বর্ষে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় 5,263 জন সুবিধাভোগীর মাত্র 29.74 কোটি টাকা ঋণ বিলি করা হয়েছে। উক্ত প্রকল্পে 106টি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং সমস্ত গ্রামগুলিতে ইতিমধ্যে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। তাছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য সুবিধাভোগীকে 27 টাকার সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্য পিএমএ
প্রতিটি পয়েন্ট তালিকাভুক্ত গ্রামগুলিতে 30টি পয়েন্ট নির্মাণ করা হবে। ওবিসি ওয়েলফেয়ার ওবিসি কমিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃক উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং ব্যবসায়ী উচ্চ ব্যবহার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। আগামী 2023 অক্টোবরে ওবিসি সংযুক্ত 1000 সুবিধাভোগীকে সুবিধা দেওয়া হবে। রাজশাহী মহকুমার মুখ্যমন্ত্রী আকাশ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব করছি। এই প্রকল্পে একটি ওবিসি হাতে পরীক্ষা যেমন আইএলটিএস এবং আইএলটিএস ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য 2023-24 শিক্ষাবর্ষে 1 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। আইএলটি ওয়েলফেয়ার 2023 শিক্ষাবর্ষে আনুমানিক 6,000 সংখ্যালঘু ছাত্রছাত্রী মেট্রিক স্কলারশিপ 22,000 থেকে বেসিক পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় 500 নম্বর পেতে তাদের ধরনের আবুল কালাম আজাদ মেহদি আমাদের সুরক্ষা প্রদানে ঔষধ ধরনকে সামনে রেখে নথিভুক্ত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবার সুবিধা দিতে আদার কনস্ট্রাকশন ওয়ার্কার তারা নির্মাণ শ্রমিক হল প্রকল্প 2 বছরের জন্য চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভাগের আর্থিক সহায়তা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। শিক্ষা বাবদ সহায়তা 5,000 টাকা সুবিধা 5,000 টাকা থেকে 8,000 টাকা, শিক্ষার ক্ষেত্রে প্রতি অর্থ 8,000 থেকে 20,000 টাকা, স্বাভাবিক শিক্ষার ক্ষেত্রে এককালীন আর্থিক অনুমোদন 2 লক্ষ টাকা এবং ক্ষেত্রে 5 লক্ষ টাকা করা হয়েছে। শ্রমিকদের জন্য সর্বোচ্চ 6 লক্ষ টাকা পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। সর্বমোট 50,000 অধিক শ্রমিক পরিবার এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। গত বছর শ্রমিকদের কল্যাণে আগরতলা পৌঁছানো ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে 170 বিশিষ্ট একটি ইএসআইসি মডেল শিলান্যাস করা হয়েছে। এই দাম হয়েছে করে রাজ্য সরকার বিভিন্ন নথিভুক্ত পেশা নিযুক্ত শ্রমিকদের যা 5 লক্ষ থেকে কার্যকর করা হয়েছে। গোপাল ওয়েলফেয়ার মাননীয় অধ্যক্ষ মহোদয় রাজ্য সরকার 2022 সালে অক্টোবর মাস থেকে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল অধীনে সমস্ত সামাজিক পেনশনভোগীদের মাসিক 2,000 টাকা হারে পেনশন প্রদান করেছে। এই মাসিক ভাতা সমন্বিত এবং নির্ভুলভাবে প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই পেনশন প্রদান চালু হবে। যে সমস্ত এলাকায় এরকম এলাকায় 235টি নির্দেশ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র স্কুল থেকে আংশিকভাবে অতিরিক্ত ক্ষতিপূরণ
এবং লক্ষ্যে প্রধানমন্ত্রী বাস্তবায়ন যোজনা 2022 বছরে সরকারের 158 জন গর্ভবতী প্রসূতি মহিলাকে সহায়তা করে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্পে সমস্ত গর্ভবতী মহিলারা প্রতিটি ত্রিপুরা স্টেট এম্পাওয়ারমেন্ট অফ ওমেন 2022 চালু করা হয়েছে। বাংলাদেশ স্বামী উন্নয়ন এবং সশক্তিকরণের লক্ষ্যে সরকার এবং ত্রিপুরা স্টেট পলিসি চালু করবে। মেঘলিয়া সাওয়ার স্টুডেন্ট ডিসাবিলিটি রোগীদের ডিসাবিলিটি যুক্ত দিনবান্ধ ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্য ঢুকতে শক্তি আছে এবং 52 টাকা করে পুরস্কার দেওয়া হয়। রক্ত ও সুরক্ষা প্রয়োজন এবং 475 জন শিশুকে কনসালটেন্সি এবং ফরেস্টিয়ার অ্যালাউন্স হিসাবে প্রতি মাসে 4000 টাকা করে প্রদান করা হয়। ইঞ্জিনিয়ারিং ব্যক্তিদের আত্মসামাজিক উন্নয়নে রাজ্য সরকার সংগঠন নীতি চালু করবে। মোট 15 কোটি টাকা ব্যয়ে আগরতলা গ্রামবাসী ধর্মনগরে কর্মরত মহিলাদের জন্য হোটেল নির্মাণ করা হয়।
2022 অক্টোবর পর্যন্ত দলিত গ্রামীণ পরিবারের 4 মহিলাকে 17টি সেলফ গ্রুপ প্রশিক্ষণ শেষ হয়েছে এবং তার 940 জন সুযোগ হয়েছে। আমি তিনজন রঞ্জিত মহিলা সাদা মহিলাটা সাদা মহিলা তারা কি কেন করে দিব উঠতে পারে না রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আজকে
শুধু এখানে দেখলাম ত্রিপুরার বিধানসভার ইতিহাস এবং এখানে আমি সেই ধরনের অনেকেরা যারা এই বিধানসভার পবিত্রতাকে নষ্ট করেছে তার জন্য রুল 330 আজকের জন্য আপনাদেরকে এই বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রস্তাব রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের রুল 330 ঘোষণা অনুযায়ী আজকে সারাদিনের জন্য বিধায়ক মাননীয় শ্রী রঞ্জিত দেববর্মা, ত্রিপুরামতা মাননীয় শ্রীমতী নন্দিতা রিয়া, ত্রিপুরামতা মাননীয় বিধায়ক শ্রী বিশ্বকবি দেববর্মা ত্রিপুরামতা এবং মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন কংগ্রেসের এই তাদেরকে আজকে সারাদিনের জন্য হাউস থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হলো। টেবিলের উপর রাখতেছে দূর আছে এগুলো কেমন অর্থমন্ত্রী মহোদয়, আপনি আপনার বাদের ভাষণ পুনরায় শুরু করুন। ধন্যবাদ মাননীয় মহোদয়। পঞ্চায়েত আপনারা আমার ঘোষণা শুনেছেন, যাদের নাম বলেছে ওনাদেরকে বহিষ্কার করার বন্দোবস্ত করুন। প্লিজ স্যান্ডেল করে বার করবো বুঝে না ভাই বছর স্যান্ডেল লাগে আগে স্যান্ডেল করে বার করছে না আগে এই বিধানসভার পবিত্রতাকে রক্ষা করার জন্য ওনাকে এই আজকের জন্য বহিষ্কারের আমি প্রস্তাব এখানে রাখছি এবং ওনার নাম হচ্ছে নয়ন সরকার। মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি অর্ডার থেকে পালন করুন। অর্ডার প্লিজ, অর্ডার প্লিজ। ক্যামেরাতে লাইভে মোবাইলে ফট করে এটা হয়ে গেছে বুঝছেন এটা অনেক মনে করছে ক্যামেরাটা অনেক করছে ঠিক আছে পঞ্চায়েত ভবন এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা করা। বাংলাদেশ সরকার গত 2022 সাল হয়েছিল মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,895 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন পরিবহন এই প্রকল্পের সংযোগের মাধ্যমে
মাননীয় বিশ্বজিৎ দেব বর্মা, ত্রিপুরা মহান মাননীয় শ্রী সুদীপ রায় বর্মন, কংগ্রেস এবং শ্রী নারায়ণ সরকার সিপিআইএম পার্টি, এই 5 জনকে হাউস থেকে বহিষ্কার করা হয়েছে আজকে সারাদিনের জন্য। হ্যাঁ, ওনাদেরকে ইয়ে করুন, ওয়াচ এন্ড অর্ডার প্লিজ, 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 প্লিজ। এই বিধানসভার গরিমা, ঐতিহ্য, মান, মর্যাদা বিরোধিতা করতেই পারে, স্লোগান দিতেই পারে, ওনাদের এডুকেশন দেখাতে পারে, কিন্তু এই ব্যান্ড মেটালে সারা ভারতবর্ষ দেখছে এই ব্যান্ড মেটালে এই প্রস্তুতি, এই আন্দোলন, এই লড়াই, এটা অত্যন্ত নিম্নমানের। আমরা একসাথে লড়াই করতে হয়ে গেছে, আমরা লড়াই করতে হয়ে গেছে, কিন্তু নিম্নমানের নিম্নরুচি পরিচয় দেয়নি। মাননীয় ফিনান্স মিনিস্টার কন্টিনিউ and watch it on a please complain order, please. Watch it on a please. অনিমেষ বাবু, আমি আপনাকে বলেছিলাম আমি সুযোগ দেব, বাজেটটা কখন পেশ করলে বলে আপনাকে বলেছিলাম, অশোক মিত্র বলেছিলাম আমি সুযোগ দিচ্ছি, ওয়েট করুন, আপনার ধৈর্য ধরলেন না। আপনাকে বলেছি আপনাকে কথা বলার একজন ওষুধটা কেন বাতিল করলাম তার সুযোগ দেব, আপনি শুনলেন না, আপনাকে শুনলেন অভিজ্ঞতা মানুষ, আপনি শুনলেন না। আমি খুব ব্যথা পেয়েছি আপনার কাছ থেকে যে আমি বলেছি আপনার বক্তব্য শোনার 100 বার সুযোগ দেব, বাজেট এটা কি হলো? প্লিজ ওয়াচ এন্ড অর্ডার, প্লিজ ওয়াচ অর্ডার, প্লিজ, প্লিজ, প্লিজ কমপ্লাই দ্য অর্ডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের স্বার্থে আমাদের যেভাবে রাজ্যের জনগণের যেটা কল্যাণে সরকার কাজ করতে চাইছে তাকে বাধা দেওয়া, এটা অন্য হাউসে কিছু ডেকোরাম আছে। আপনি বারবার বলছেন শুনবেন, রুলস আমরাও জানি। যে ইস্যু জানেন যে পার্টিকুলার ওটা করে যাই হোক, এটা পরে আমাকে তোমার সাসপেন্ড করা হয়েছে, আমার চলে যাওয়া হচ্ছে। এখন ওয়াচে তোমার যদি বেতন দিতে হয়, আই থিঙ্ক এটা লজ্জা। চলে যাওয়া উচিত। বিধানসভা যদি ডিগ্রিকে মেনটেন করতে হয়, চলে যাওয়া উচিত। সুপ্রিম কোর্ট কিছু করতে হবে না, স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, স্পিকার ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। আপনার যদি কমিশনিয়া মেম্বার উনি বহুত সিস্টেম স্পিকার ডিসিশন তো উদ্যোগ মাননীয় স্পিকার কনসিডার করবে কিনা জানি না, ভদ্রভাবে যদি জায়গা যায় বসে দিতে পারে তাহলে মে কনসিডার অন মে নট, আই ডোন্ট। আমার মনে হয় উচিত। সেক্ষেত্রে আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করব, যদি সদস্যরা আমাদের রাজ্যের সদস্যরা বিভিন্ন দলের হতে পারে, যার যার জায়গায় চলে গেলে কুবুদ্ধি শুনতে নেই, দুই একজন আছে কেন কমিটি দেওয়া শুনতে নেই। তো যদি আমি বিরোধী
সেখানে যদি টাকাকে বসেন লেবার স্পিকারের ব্যাপারে তো আমরা মালকে মাননীয় সদস্যগণ, লেটস আন্ডারস্ট্যান্ড, আপনারা জায়গায় বসুন, কথা শোনা হবে, ধৈর্য ধরে বসুন। নিশ্চয়ই বলছিলেন আপনারা আদেশ দিয়েছেন তো, আপনার আদেশ, আপনার আদেশটা কি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করতে হবে? প্লিজ আপনারা বসুন, সম্মান দিয়ে বলছি বসুন, বসুন প্লিজ। যদি মনে করেন বলবেন তাহলে গোপালবাবু দেখুন, বিরোধীবাবু দেখুন, আপনার বাবু দেখুন, ব্যক্তিগত বাবু আরে বাবু সবটা তো গায়ে চলে না, আপনার নাচানাচি শুরু করে দিয়েছে, বসুন প্লিজ। সবটা কি গায়ে চোর? শ্যামল বাবু, মানুষ রিজেক্ট করে দিল। আমি বলছি আরে বাবারে, ঠিক আছে, এটা বলছি ফাইনাল, আপনারা হবে না, বসুন না। ফাইনালি ফাইনাল, আরে একটা হবে না। আরে ভাই, তুমি তো নেই, আমি বলবো অতলো, চিন্তাবাবু অতলো, নিশ্চয় অতলো, এই তো তুমি, হ্যাঁ বলুন। চাষিরা ঘুমাইছো। শুধু এমনি করতেছে, কিচ্ছু হবে না। রঞ্জিত বাবু, তো ঠিক পারবে? বসুন বসুন। I am requesting সবাই বসলে গোপাল বাবু বলছিল আমি তুমি থাকবে, আই রেসপেক্ট ইউ, আমার অনুরোধটা রাখুন, সবাইকে বসান, আমি কথা বলা সুযোগ দিচ্ছি। আরে এরপরে তো বাবু, কথা শুনবেন না। দিল্লি বাবু, এরপরে কিন্তু সিস্টেম অনুযায়ী কতগুলো নিয়ম আছে যেটা আমি জানি, যেটা সবাই জানে। আমরা ব্যবস্থা নেবো। এক সপ্তাহ তৈরি করবেন না, এক সপ্তাহ তৈরি করবেন না প্লিজ। গন্ডগোল বাবু বাবু, অনিমেষ বাবু, জাস্ট আপনি কি বলছেন? জাস্ট মাননীয় অধ্যক্ষ মহোদয়, ভগবান বাবু, জাস্ট ভগবান বাবু, অনিমেষ বাবু কি বলছেন বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন নিয়ে তো আমি পরিষদীয় মন্ত্রীর সঙ্গে যুদ্ধে যাব, আইন নয়, আই রেসপেক্ট এভরিওয়ান। আমি শুরুতে জাস্ট জানতে চেয়েছিলাম যে আমাদের অ্যাডজার্নমেন্ট মোশনটা অ্যালাউ কি। ইউ টোল্ড মি, নো স্যার, ইউ টোল্ড মি আমি শুনবো, ইউ টোল্ড মি আমি শুনবো, আমি শুনেছি। Why আমি শুনবো ব্যাপারটা, I could not accept that. Why I tell you? আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আমি না দেখেছি। না, এখন চলে গেল প্রশ্নের ব্যাপার। অনিমেষ বাবু, আপনি আমি জাস্ট চেয়েছিলাম it will be allowed. যদি এটা allowed হতো, I would have kept quiet. না না, Number one, number two, once I disallow, চলবে না। এই যে সাসপেনশনটা করেছে, আমি পক্ষপাতিত্ব করছি, কাকে আপনি সাসপেনশন করেছেন? যাদের লিজ দিয়ে দিয়েছে, কয়েকজন কেবি দিয়ে হেঁটে গেছে, ওকে ইউ হ্যাভ টেকেন দেয়ার প্লেস। যারা টেবিলের উপর উঠেনি, পিপল হু হ্যাভ নট গন অন দ্য টেবল। অনিমেষ বাবু, রতন বাবু বলেছেন সিটি সেক্রেটারি কনসিডার করবেন, করব। বারবার বসুন। এটাকে রিকনসিডার যদি করা হয়, then don't. আমরা আচ্ছা, আমরা কি বলছি, আপনি বসান না, বসুন। বসুন সাসপেনশনটা উইথড্র করুন, আপনারা বসুন না। and then we discuss. আরে বসে দেখুন না, আপনি সবাই বসুন, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ। দিতে পারো, সবাইকে মিলে বসান, আপনি সিনিয়র মেম্বার, বসুন প্লিজ। বসুন।
অর্ডার দিয়েছেন যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে আগে হাউস থেকে সসম্মানে বাইর করা উচিত। তারপরে আপনারা আমাদের আলোচনা স্টার্ট হবে। এর আগে আপনারা আলোচনা স্টার্ট করাটা আমাদের উচিত হবে। দেখছেন না? ওহো, কিন্তু বাধা এইভাবে না, খোঁচাখুচি না। ওয়েট তো, আমি বলেছি আপনারা বসুন, রিকোয়েস্টের হবে বসুন। আমরা যখন বলছে টিকেট শুনে রাখছেন আপনি, যখন বলছে আমি অন্যের কথা শুনবো, ওনার কথা শুনবো, সুযোগ দিব, বাকি উত্তরটা আপনি কি করেন? আপনি দেখুন আগে একজন মানুষের ভালো চাই কিনা, উনি জানি না তো। এখন কেমনি টাকা দিতে নাই, প্রবাসীর স্বার্থ চলুন, নাচার জন্য টাকা নাই, নাচার জন্য না। আমি যারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে এইসব তাদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করে আমি অনুরোধ করবো হাউসের পরিবার রক্ষার জন্য যদি সচেতন আপনারা বেরিয়ে যান, ইট উইল বেটার। আই উইল থিংক আপনারা কোনো আরে আমি বললাম আপনারা নিশ্চয়ই দেখবো তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সচেতন ওরা বাইরে চলে যান। উইল রিথিং হোয়াট আর রাখো, আমি বলছি এটা স্টুডেন্ট আসলে বসে আই উইল রিথিং মর্যাদা দেব, কিন্তু ওয়ার্ক তুমি করে আপনি বলো যদি আপনি বলে সিনিয়র জাস্ট টু কমপ্লাই অর্ডার you must comply order please now আরে সাসপেন্ড করে কথা নয়, এটা কথা বলবেন না। You are suspended. I am sorry, you are suspended. আপনি ওনাদেরকে অর্ডারটা করান, বাকি আমার উপরে আমি দেখছি। আর যদি মনে করেন বোধ হলে জিত করবেন তাহলে কিছু করান প্লিজ প্লিজ। আপনি সম্মানটা রাখুন, আপনি সিনিয়র মেম্বার, আপনি সম্মানটা রাখুন। আপনি রুলস এন্ড প্রসিডিউর টোটালটা আপনার জানা আছে, হাউসের প্রসিডিউর এভরি কর্নার আপনি জানেন। প্লিজ বাজেট পেশ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আছে, বাজেট রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না, বাজেট গুরুত্বপূর্ণ। এরপরে বলেছে আলোচনা হবে, ওটা বলার সুযোগ দেব। প্লিজ আমি সম্মান নিয়ে বলছি, সুদীপবাবু সম্মান নিয়ে বলছি, সুদীপবাবু নিজের ওজন মর্যাদা রাখো, সুদীপবাবু প্লিজ।
মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সবার মানে নলেজ বুক আপনি এরপরে বিরোধীরা তাদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু শারীরিক দেওয়া ভাগ করবে, কিন্তু আমিও করেছি। শোনো আমার মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, according to business এখানে মাননীয় রতন বাবু তো গান্ধী গর্ব রুল টুল সব বুঝে বেশি বুঝে আমার বক্তব্য তার এই আইন অনুযায়ী মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন নাম দেওয়া হয়েছে, আপনারা সাসপেন্ড করেছেন। আমার বক্তব্য স্যার পুনরায় আমাদের অধ্যক্ষ মনোযোগ করেছেন রিভিউ করার উপর এখানে করেছেন ইভেন অ্যামেন্ড ইউজুয়ালি তাইলে অ্যামেন্ড করে দিলেই হয়। It is only misunderstanding of the speaker and LOP. Only misunderstanding. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার কাছে অনুরোধ রাখবো যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা উচ্চ করে শান্তিপূর্ণভাবে আমাদের হাউস করার উপাধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, দু মিনিট বাজেট কথা বলতে দেন, বাজেট কথা বলতে দেন, বাজেট রিভিউ করবে। আমি একটু আমরা তো বহুদিন ধরে হাউস করছি, একটু একটু শুনুন না, একটু দিলীপ বাবু একটু বলে কিছু এই দেখেন কি ব্যাপারে গেছেন একটু আমরা আপনার বাইরে যেহেতু আলোচনা করতে হবে। অশোক মিত্র সিটিএমএল যেহেতু যে ব্যাপারটা আপনার জন্য নিশ্চয় উনি একটা চিঠি দিয়েছিলেন, একটু বই 2 মিনিট চলে soliciting disciplinary action against his Jadurlal Nam, MLA, please, 55 Parpasa Assembly Constituency, for violating code of conduct as well as ethics of Tripura Legislative Assembly after investigation. Last prayer also take the disciplinary action against Mr. Nam and also inform to the ethics committee on the ethics committee of the assembly. Speaker কি করেছে? সাংবাদিকরা আমাদের ভূমি বিরোধী যাচ্ছে মানছে। স্পিকার বলছে আমরা 277G দেখতে আমাদের এটা আছে, সেখানে বলছে তুমি যদি কোনো জিনিস দাও এথিক্স কমিটিতে পাঠানোর জন্য সাপোর্টিং ডকুমেন্টারি এভিডেন্স তোমাকে দিতে হবে। আদারদের মিডিয়া রিপোর্টও ছিল না, এমন বলছে আদারদের মিডিয়া রিপোর্ট শুড বি সাবমিটেড অ্যালং উইথ দি কমপ্লেইন্ট। মিত্রকে চিঠিতে জানিয়ে দিয়েছে অ্যাসেম্বলি, তুমি মিত্রবাবু তুমি তোমার যে ডকুমেন্ট দিচ্ছ, তুমি যে অ্যাপ্লাই করছো, তোমার একটা ফর্মে হচ্ছে না, তুমি আমাকে ডকুমেন্ট দাও এবং মিডিয়া রিপোর্টও দিচ্ছে না। মিডিয়া রিপোর্ট দিলেও বলছে যে লাগবে। এই তো চলে গেল 3 মাস 4 মাস 5 মাস। এবার অ্যাসেম্বলি একজনের বছর যদি বুঝতাম 1900 আমাদের রাজ্যে অ্যাসেম্বলি এই 30-40 বছর হয়নি, একজন আমি যা হয়েছে কি সেটি শুনেছে হাউস মানিক সরকার, আমি ওনাকে বাড়ি বলছি এটা আপনারা দেখেন, আপনারা শুনছেন বেশ
70 দেখুন, 70 Roman 9 দেখেন, the motion shall not related to matter which is not primarily the concern of the state government. যাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে বলি আমরা কেউ বলছে একজন মানুষের হইতে প্রাইমারি the motion shall not relate to matter which is not primary. আমার যদি রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যদি কোনো লিঙ্ক না থাকে একজন মানুষ আনা যায়, তাহলে স্পিকার বিচার করছে হয় কোন ডিপার্টমেন্ট উত্তর দেবে? যাদবপুর ব্যাপারে রতননাথ ডক্টর মানিক সাজি বা উত্তর দিতে পারবে না? দেখে আপনাদের মুশকিল হয়েছে কি না করবেন না, আপনার ঠিক আছে। একটা লোক, আমি আগেও ওই হাউসে বলেছি, একটা লোক এখন তো সিস্টেম নাই ভিতর থেকে বার করার, একটা লোক টোটাল পরিষ্কার করছে। ইউ আর জেন্টলম্যান, দিলীপ বাবু জেন্টলম্যান, জিতেন চৌধুরী জেন্টলম্যান, মনিমের বাবু জেন্টলম্যান। মাননীয় মন্ত্রী সাহেব, বলেন বিষয়টা একটা স্পষ্ট থাকবে, চিঠি দিতে পারতো, কারণ এটা মৌলবোধের প্রয়োজন। সে চিঠি দিয়ে ডকুমেন্ট দিলে পাঠিয়ে দেবে ট্যাক্স কমিটি। অন্যান্য রাজ্যে এখনো এরকম ঘটনা হয়েছে, কিন্তু স্পিকার বলছে, আমি বলছি যে কি করবেন, কিছু করা তো উচিত। এই কনফারেন্সে কিছু একটা কাজ দলীয়ভাবে তো করতে পারেন, দলীয় করতে হবে, দলীয় করতে হবে। কিন্তু আজকে দেখ বিলবাবু একজন মানুষের চলে নেই রতনবাবু, বাজেট অধিবেশন রতনবাবু, আরে যদি বুঝতাম আমি একটু আরো জনস্বার্থে আনেছেন। রতনবাবু একটু বলতে বলবেন, টাইম নেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু D, এখানে লেখা আছে এনি কমপ্লেন, এখানে প্রুফের কথা নেই। আর রতনবাবু যেটা 79 রেফার করেছে সেখানে বলেছে, বলা হয়েছে কোন ট্রাইব্যুনালে কোথাও যদি কোনো কেস থাকে তাইলে কোন অ্যাকশন না হয়। এখানে এথিক্স কমিটিতে পাঠানো যায়। আপনি শুনুন, একটা সভাকে বন্ধ করার তো আমাদের উদ্দেশ্য না, আপনি ওনাকে যেভাবে বলেছেন প্রশ্নপত্র করে আমি দেখব, আমি আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি বলেন যে I will allow you to discuss after the budget speech. শুনেন, এটা একটা মিশন। আমি আপনাকে এখন কত বড় স্যার, আপনি যে কোনো ভাবে হোক আপনি আজকের জন্য সাসপেন্ড করেছেন। আবার বলি থ্যাংকস টু যে আমি রিকনসিডার করব। দেখুন, দিস ইজ মেইনলি ফর ইউ স্পিকার, এটা আপনি অ্যামেন্ড করতে পারেন, তাইলে আপনার অ্যামেন্ডমেন্টের এক্সপিরিয়েন্স পেলে নিশ্চয়ই আমরা সবাই অবগত করবো। তাই একটা এখন কথা দেখি, ওনার একটা বক্তব্য পেশ করা হয়েছে, আপনি এথিক্স কমিটি পাঠিয়ে দিলেন, এটা তো এথিক্স কমিটি যা দেবে তারপরে ডিসকাস হবে। এখন আপনি বলুন যে রিকনসিডারেশন করবেন না আমরা করবো তো কথা বলেছি, বাজেটটা বেশ করতে। আমি আপনাকে বলি, এটা লিখিত গেলে আমরা বাজেট সেশনে আমরা থাকবো। আপনি কি চান সব বিরোধী আউট অফ দ্য হাউস থাকবে? মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় আমার সিনিয়র আমাদের সদস্য আছে, সম্মানের সঙ্গে বলি, আপনি বলছেন বাজেটে না থাকলে হয়, কিন্তু এতক্ষণ বাজেট শুরুতে এভাবে বাধা দিয়েছেন রাজ্যের মানুষ কিন্তু সব দেখবে। রাজ্যের এই বাজেটটা রাজ্যের 1 থেকে 100% লোকের জন্য। আমি আপনাকে বলি, আপনি বারবার স্পিকার সাহেবকে বলেছেন যে 1 মিনিটে আপনি বসান, আপনার বাজেট শুরু করেন। স্যার, আমি আপনাকে ছবি দিচ্ছি, আপনি টেকেল করতে পারবেন, আপনি করলেন না। এখন আপনি
বসার পরে তো রে হয়ে যাবে। আপনি কথা বলার সুযোগই দেন না। তো আপনি কথা বলুন। আপনি আপনার কথা আপনি ইস্যু করলে আমি বাইরে গিয়ে সিপি জানি না এটা কি করবো আমি জানি না স্পিকার কি করবো আমরা থাকলে স্পিকারকে অনুরোধ করুন প্লিজ করে রতন বাবু, মানে আপনি I am not alone. I am নিগম আপনি করবো। এখানে থাকুন না আপনি, আমার বলতে দিন না। আমি বলছি প্রথম তো রতন বাবু যে রতনবাবু যে অশোক থেকে যেটা কথা বললেন উত্তর দিয়ে দিলাম। অশোক বাবুর চিঠি বিপ্লবী গেল এপ্রিলের 6, এপ্রিল টু মে, মে টু জুন, জুন টু জুলাই, 3 মাসের মধ্যে আর কোনো খোঁজ খবর নাই, তদন্ত নাই, কিছু নাই। এটা তোলার জন্য ঠিক আছে, বাজেটের আগে এগুলো আসতে পারে না, আপনি নিজেও জানেন। আপনি যদি মনে করেন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার কনসিডারেশন নিয়ে বলবো যে অশোভনীয় আচরণ, কাগজ ঢিল, এগুলো ঢিলাঢিলি করেছে, কথা বলে না দিন, কথা বলে না দিলে তো মুশকিল। এবং টেবিলটা এজ এ সিনিয়র মেম্বার যেভাবে আপনি টেবিলটাকে তুলে শুনতে তুলে ভাবছেন, এটা তারা ইন্সপিরেশন পেয়েছে, কারণ তারা উঠলো টেবিল করলো। এটাও আপনার থেকে সিনিয়র মেম্বার হিসাবে এটা আশা করি যে কাজটা ওরা করেছে এটা কিন্তু বিধানসভা সঠিক করেনি। এটা সহমত আপনি বাজেট চলাকালীন সময় বিরোধীরা যেসব ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার করেছে, মুক্তিও করেছে এবং অশোভনীয় কথাবার্তা বলেছে, আপনাকে কাগজে ঢিল ছড়েছে বা অন্যান্য যে অশোভনীয় কাজ করেছে, এগুলির জন্য আমরা এই বিধানসভার নিন্দা প্রস্তাব আমরা প্লেস করছি এবং এটা এবং যত কিছু অশোভনীয় শব্দ যেন রেকর্ডে না ইয়েস ঠিক আছে। এবং কনসিডারেশন দরকার হচ্ছে জিনিসটা আমার বলতে দিন না। মাই রিকোয়েস্ট আরে দাঁড়ান জাস্ট মিনিট, ডিপির সাথে ব্রিফিং করুন। ব্যক্তিগত কোনো এই বিষয়টা আমার ওকে, তাহলে দুটোর পরে আমরা এটা ঘোষণা জানাবো। তবে আপনি 2 PM কিন্তু দেওয়া সাসপেন্ডেড, প্লিজ তোমার অন্য করতে মানে দরকার বলো কি জানেন I'm telling you, only for 5%. Only for 5%. Other thing now. There's no problem. You can also do it. আমি যে জায়গায় থেমেছিলাম ইনফরমেশন টেকনোলজিস্ট দপ্তরে ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্য সরকার 2023-24 অর্থ বছরে সমগ্র রাজ্যে মিশন মূলে ই অফিস চালু করার সিদ্ধান্ত করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে কাগজবিহীন অফিস করা, প্রশাসনের স্বচ্ছতা আনা এবং শাসন ব্যবস্থা কার্যকরতা করা। আমাদের সরকার গত 2022 অর্থ বছরে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার অধীনে 11,892 জন ছাত্রছাত্রীকে
স্মার্টফোন ক্রয় বাবদ 5,000 টাকা করে প্রদান করেছে। এই প্রকল্পের সম্প্রসারণের মাধ্যমে এবছর 12,000 ছাত্রছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি অফিস ও মানুষের বাড়ি ঘরের সুবিধার জন্য 3,000 FTTH সংযোগের প্রস্তাব করছি। 300টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে পাবলিক ওয়াইফাই সুযোগ সুবিধা চালু করার প্রস্তাব করছি। আমি এই 31টি মোবাইল কমন সার্ভিস সেন্টার চালু করার প্রস্তাব করছি। এতে ব্যয় বাড়তে ধরা হয়েছে 4.13 কোটি টাকা। মহকুমা শাসকের অফিস এবং বিডিও অফিসে শাসন কার্য পরিচালনা ও সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম চালু করার প্রস্তাব করছি, যার জন্য ব্যয় বরাদ্দ 6.70 কোটি টাকা ধরা হয়েছে। রাজ্য সরকার সমস্ত এসপিওদের মাসিক সামরিক ভাতা 6,156 টাকা থেকে বাড়িয়ে 7,079 টাকা করেছে। পাশাপাশি এসপিও ড্রাইভারদের জন্য মাসিক সাম্মানিক ভাতা 9,000 টাকা থেকে বাড়িয়ে 9,540 টাকা করেছে। রাজ্য সরকার বিএসএল এর সমস্ত পদমর্যাদা কর্মীদের অবসরকালীন বয়স 57 থেকে বাড়িয়ে 60 টাকা করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলাতে একটি করে ওমেন পুলিশ স্টেশন স্থাপন করার লক্ষ্যে গোয়া এবং ধলাই জেলার জন্য ওমেন পুলিশ স্টেশন মঞ্জুর করা হয়েছে। রাজ্য সরকার 11টি পুলিশ ফাঁড়িকে থানায় উন্নীত করেছে। ট্রাফিক ব্যবস্থাকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলাতে 8টি হাইওয়ে পেট্রোল ভেহিকল চালু করেছে। ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিস 2022-23 অর্থবর্ষে আবাসন এবং অনুবাদ ফায়ার স্টেশনের জন্য অফিস বাড়ির ব্যবস্থা করা হয়েছে। ট্রেনিং স্কুলের প্রথম পর্যায়ে নির্মাণ কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে। আপৎকালীন সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে আমি 50টি কনভেনশনাল ফায়ার টেন্ডার্স এবং 20টি লাইট অপারেশনাল গাড়ি কেনার প্রস্তাব রাখি। এতে 2023-24 অর্থবর্ষে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 26.76 কোটি টাকা। এবছর মনুবাজার, দামছড়া, অম্পি, রৈশবাড়ি এবং ছামনু এই 5টি ফায়ার স্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ হবে। সাবরুম, বিশ্বমুখ এবং আমবাসায় 12 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে ফায়ার স্টেশন নির্মাণ করার প্রস্তাব হবে। ফায়ারম্যানদের প্রশিক্ষণের জন্য রাজ্য ফায়ার ট্রেনিং কলেজ গড়ে তোলা হবে। রাজ্য সরকার সংশোধনাগারে বন্দীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে। প্যারা লিগাল ভলেন্টিয়ারদের সহায়তায় রাজ্যের সমস্ত কারাগারে লিগাল এইড ক্লিনিক স্থাপন করা হয়েছে। কারাগারের যে সমস্ত মহিলা আবাসিকদের 6 বছরের যে শিশু সন্তান রয়েছে তাদের থাকার জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সমস্ত কারাগারে ভিডিও কনফারেন্সিং ইউনিট চালু করার ব্যবস্থা করা হয়েছে। কারাবাসীদের সুষ্ঠু পুনর্বাসনের জন্য ব্যাপকভাবে ভিত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রেভিনিউ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার 2022 নভেম্বরে সরকারি জায়গা ইজারা দেওয়ার জন্য নীতি নির্ধারণ করেছে, যা বাণিজ্য ও শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডে ভূমি প্রদানকে সহজলভ্য করবে। আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসকের কার্যালয় নির্মাণের প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, বিলাসবাগ এবং মালদার এলজিএম অফিস বিল্ডিং এর জন্য এলজিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার নির্মাণের জন্য আমি আরো 27.92 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রাখছি। প্রাকৃতিক বিপর্যয়কে সঠিকভাবে মোকাবেলা করার জন্য আরো 7টি অটোমেটেড ওয়েদার স্টেশন এবং 8টি অটোমেটেড রেইন গ্যারেজ রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা প্রস্তুতির জন্য সারা রাজ্যে 3,000 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং 1,000 জন আত্মমিত্র ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সায়েন্স এন্ড টেকনোলজি এনভায়রনমেন্ট রাজ্যবাসী, বিশেষ করে যুব সমাজের বৈজ্ঞানিক চিন্তাধারাকে বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার গত বছর আগরতলা বাজারঘাটে সায়েন্স সিটি উদ্বোধন করেছে। আমি এই মহতী সভাকে জানাতে পেরে খুশি যে 2022 সালের 30 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের বায়ু ক্লিন সম্মেলনের প্রশংসা করেছেন। ছাত্রছাত্রীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার জন্য রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ডিএনএ ক্লাব প্রকল্প বাস্তবায়ন করেছে। এই 2023-24 অর্থ বছরে ডিএনএ ক্লাবের সংখ্যা বাড়িয়ে 40টি বিদ্যালয়তে রূপান্তরিত হবে। ইন্ডাস্ট্রিয়াল কমার্স রাজ্য সরকার ত্রিপুরা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পলিসি এবং লজিস্টিক পলিসি চালু করেছে। নর্থ ইস্ট গ্লোবাল ইনভেস্টর সামিটের অঙ্গ হিসাবে রোড শোতে রাজ্য সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করার জন্য রাজ্যের সম্ভাবনাকে তুলে ধরেছে।
রাজ্য সরকারের প্রচেষ্টা জাতীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পরিমাণ আকৃষ্ট করে। বিভিন্ন শিল্প নগরীতে বৈদ্যুতিক পরিকাঠামো উন্নতির জন্য 2023-24 বছরে মোট 37.75 কোটি টাকা ব্যয় করা হয়। ব্যাপক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্যের 6টি জেলার শিল্প নগরীতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1200 কোটি টাকা আগামী 5 বছর বিনিয়োগ করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলির ইউনিক প্রোডাক্ট প্রদর্শন ও বিক্রয়ের জন্য আগরতলা 100 কোটি টাকা ব্যয়ে একটি ইউনিটি মল নির্মাণ করা হয়। স্কিল ডেভেলপমেন্ট আমাদের সরকার দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অনেকে রাজ্যে এবং বহিরাজ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে। রাজ্যের যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছে। এই প্রকল্প রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে। এই প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট সিটি পরিষেবা এবং স্মার্ট এগ্রিকালচারের মতো নতুন যুগোপযোগী ও জব ওরিয়েন্টেড দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করার পরিকল্পনা করা হয়েছে। যুব সম্প্রদায়ের জন্য রাজ্য এবং বহিরাজ্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলির সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। ট্যুরিজম রাজ্যের শেষ প্রান্ত পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং পর্যটন খাতগুলিতে জনশক্তি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পর্যটনের উন্নতির জন্য রাজ্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এরপরে পর্যটনের আগমন বৃদ্ধি পেয়েছে। গত বছর পর্যটকের আগমন বৃদ্ধি পেয়ে 2.84 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000 বিদেশি পর্যটক ছিলেন। রাজ্য সরকার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রী সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রাজ্য পর্যটন শিল্পকে একটি নতুন আঙ্গিকে নিয়ে যাবে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য ডুম্বুর জলাশয়, ছবিমোড়া ও জম্পহিরে রাজ্য সরকার বহুবিধ কার্যক্রম চালু করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্যারামোটরিং, প্যারাগ্লাইডিং, ওয়াটার স্কুটার, ওয়াটার স্কি, জার্নি, বেড়ানা বোট এবং হট এয়ার বেলুন ইত্যাদি। স্বদেশ দর্শন ওয়ার্ল্ড প্রকল্পে 90 কোটি টাকা পেয়ে রাজ্য সিপাহী জেলা, উদয়পুর, ছইমুড়া, নীলভব, উচ্চন্ত প্রাসাদ, ডোমপুর জলাশয়, জম্পহির এবং ঊনকোটির পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সর্বমোট 61টি নৌঘাট চালু করা হয়েছে এবং আরো 68টি নৌঘাট বর্তমানে সম্পূর্ণ করা পর্যায়ে। উচ্চন্ত প্রাসাদে 6 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা রাজন্য আমল এবং সমকালীন ইতিহাসের উপর একটি লাইট এবং সাউন্ড শো চালু করা হয়েছে। 92 কোটি টাকা ব্যয়ে 4টি রোপওয়ে নির্মাণ করা হবে, যেগুলো হলো উদয়পুর রেল স্টেশন থেকে মাতারবাড়ি, দ্বিতীয়টি মহানী থেকে ছবিমোড়া, তৃতীয়টি সুরমাচারা এবং চতুর্থটি জম্পুই পাহাড়ে। পর্যটকের সুবিধা প্রদানের জন্য ডোমপুর জলাশয়ে একটি হাউস প্রদান করা হবে। ডোমপুরের ইকো ট্যুরিজম বিকাশে 2023-24 বছরে 5 কোটি টাকা ব্যয় করা হবে। পর্যটককে আকর্ষিত করার জন্য দুর্গামারিতে একটি টিম মিউজিয়াম গড়ে তুলতে 15 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। পর্যটকদের আকর্ষিত করার জন্য মন্দিরের উদয়পুরে মহাদেব দিকে সুশোভিত করা হবে এবং এর জন্য 8 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স সরকারের কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যে 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহায়তায় ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম ব্যাচে ছাত্রছাত্রীরা বোর্ড সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছে। এই শিক্ষাবর্ষে চালু করা হবে। এতে মোট কোর্সের সংখ্যা দেওয়া হবে 60। নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম এর প্রকল্পে 25 কোটি টাকা ব্যয়ে গান্ধীঘাটে একটি ট্যুরিজম এন্ড কালচারাল প্রমোশনাল হাব গড়ে তোলার প্রস্তাব পেশ করেছে। ট্রান্সপোর্ট বৈদেশিক বাণিজ্য যোগাযোগের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি লজিস্টিক হাব গড়ে তুলতে বদ্ধপরিকর। গত 12/9/2022 তারিখে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মেসার স্কাই জেট এয়ারলাইন্সকে আগরতলা চট্টগ্রাম আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিচালনার জন্য লেটার অফ অ্যাওয়ার্ড প্রদান করেছে, যার জন্য রাজ্য সরকার 15 কোটি টাকার ভর্তুকি প্রদান করেছে। রাজ্যের পরিবহন ক্ষেত্রকে বিদ্যুৎ নির্ভর গতিশীলতার দিকে নিয়ে যেতে, বায়ু দূষণ কমানো এবং ত্রিপুরাকে পরিবেশ বান্ধব পর্যটন ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা ইলেকট্রিক ভেহিকল পলিসি 2022 অনুমোদন দিয়েছে। রাজ্য সরকার ভেহিকল স্ক্র্যাপ পলিসি 2023 প্রণয়ন করে, যার অধীনে 15 বছরের পুরনো সরকারি যানবাহনগুলিকে বাতিল করে পরিবেশ বান্ধব যানে পরিবর্তিত করা হয়।
ত্রিপুরা আভ্যন্তরীণ জলপথ উন্নয়ন রাজ্য সরকার উদয়পুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক স্থাপন করবে। কর্মীবিহীন রেলওয়ে ক্রসিংগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য ভারত সরকার রেলওয়ে মন্ত্রণালয়ের জন্য 23টি রোড ওভারব্রিজের অনুমোদন দিয়েছে। 117 কোটি টাকা ব্যয়ে এরকম 12টি ওভারব্রিজের কাজ এগিয়ে চলছে এবং বাকি 11টি ওভারব্রিজের প্রকল্পের বিস্তারিত রূপরেখা তৈরি কাজ চলছে। গন্ডার তুইসা, জিরানিয়া মেলাগত এবং ধুলাইবাড়িতে 25 কোটি টাকা ব্যয়ে নতুন মোটর স্টেশন নির্মাণ করার জন্য প্রস্তাব করছে। আগরতলা পরিবহন কমিশনের অফিস বাড়ি এবং তহসিলের দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা খোয়াই এবং ঊনকোটি জেলার 4টি পরিবহন অফিস বাড়ি নির্মাণের জন্য প্রস্তাব পাচ্ছি। এই নির্মাণ খাতে আমি 50 কোটি টাকা ব্যয় করাতে প্রস্তাব করছি। রোড এবং ব্রিজেস 2022 অর্থ বছরে 331 কিলোমিটার রাস্তার উন্নতি সাধন করা হয়েছে এবং 224 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হয়েছে। রাজ্য সরকার 5টি আরটিসি ব্রিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 2022-23 অর্থ বছরে 10টি বসতি এলাকায় সর্বঋতু উপযোগী রাস্তার সুবিধা দেওয়ার জন্য 123 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। তারপর 2022 অর্থ বছরে 150 কিলোমিটার জাতীয় সড়ক এবং 23 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রায় 280 কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হবে। 2388 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ করা হবে এবং 10টি নতুন আরটিসি ব্রিজ নির্মাণ করা হবে। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে আরটিসি বসতি অঞ্চলে 340 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে স্বল্পঋতু উপযোগী রাস্তার সুবিধা দেবে। তাছাড়া 76 কিলোমিটার জাতীয় সড়ক এবং 85 কিলোমিটার সড়ক এবং 3টি রোড ওভারব্রিজ নির্মাণ করা হবে। কর্মচারীদের থাকার সুবিধার জন্য আমি কুঞ্জবন এলাকায় 64টি টাইপ 3 এবং 64টি টাইপ 2 কোয়ার্টার নির্মাণের প্রস্তাব আছে। এই কাজের জন্য 65 কোটি টাকা ব্যবহার করা হয়েছে। রোড সেক্টরের জন্য আমি 1360 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। ওয়াটার রিসোর্স 2022 অক্টোবর জলসম্পদ দপ্তর 4713 হেক্টর কৃষি জমিতে সেচের আওতাভুক্ত করার জন্য 840টি স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 234টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ হাতে নিয়েছে। এর মধ্যে 400টি স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 4টি ডিপ টিউবওয়েল নির্মাণ সম্পন্ন এবং চালু করা হয়েছে এবং এর মাধ্যমে 1006 হেক্টর কৃষি জমিতে সুনিশ্চিত সেচের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়া 446টি স্মল বোট ডিপ টিউবওয়েল এবং 102টি ডিপ টিউবওয়েল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও 3043 হেক্টর কৃষি জমি সুনিশ্চিত সেচের আওতায় অবশিষ্ট 128টি ডিপ টিউবওয়েল নির্মাণ প্রক্রিয়া চলছে। বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে 24টি জায়গায় 3411 মিটার ভূমি ক্ষয় প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 640 মিটার দৈর্ঘ্যের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 2731 মিটার দৈর্ঘ্যের কাজ বর্তমানে চালু আছে। আমি 7 কোটি টাকা ব্যয়ে 60টি নতুন লিফট ইরিগেশন প্রকল্প নির্মাণ এবং 20টি লিফট ইরিগেশন প্রকল্পের সংস্কার করার প্রস্তাব করছি। এছাড়া বিভিন্ন ব্লকে 65 কোটি টাকায় 8টি ক্ষুদ্র সেচ জলাধার নির্মাণ করা হবে। আমি সেচ বন্যা নিয়ন্ত্রণে মোট 249 কোটি টাকা বাজেট বরাদ্দের সংস্থান রেখেছি। পাওয়ার 2022 ডিসেম্বরে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকে 2275 কোটি টাকা আর্থিক সহায়তা। ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট রূপায়ণ সম্পর্কিত চুক্তি ইইএ এবং এডিবি এর সাথে সম্পন্ন হয়েছে। ত্রিপুরার ইতিহাসে বিদ্যুৎ ক্ষেত্রে এটাই সর্ববৃহৎ প্রকল্প। রাজ্যের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। টিএসইসিএল এর বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিচালিত আর্থিক ব্যবস্থা উন্নয়নে রাজ্য সরকার 800 কোটি টাকা ব্যয়ে রিফর্ম বেসড রেজাল্ট লিঙ্ক ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম রূপায়ণ করছে। রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। ত্রিপুরার একটি 103 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে এনটিপিসি এর এনার্জি ডিভিশনের সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এতে 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে। রাজ্যে একটি ছোট্ট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার জন্য সম্ভাব্যতা অধ্যয়ন শুরু করা হবে। রাজ্যের দূর দূরান্ত এলাকায় পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সারা দেশে খ্যাতি অর্জন করেছে। এটি রাজ্যের দুর্গম এলাকায় জনজীবনে অনুকূল প্রভাব ফেলেছে। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সুবিধাভোগীদের সাথে কথা বলার সময় এই প্রকল্পের প্রশংসা করেছে। গ্রামীণ বাজার আলোকজ্যোতি প্রজেক্টের আওতায় 33 কোটি টাকা ব্যয়ে 15,000 সোলার লাইটের মাধ্যমে 1291টি গ্রামীণ ও প্রত্যন্ত বাজার আলোকিত করা হয়েছে। পিএম কুসুম প্রকল্পে কেরল নন গ্রিড এলাকা
4020টি সোলার পাম্প বসানো হবে, এতে ব্যয় হবে 121 কোটি টাকা, তার মধ্যে 2600টি পাম্প ইতিমধ্যে বসানো হয়েছে। আমি মহতী সভাকে জানাতে আনন্দিত যে কেন্দ্র সরকার পিএম ডিভাইন প্রকল্পে ত্রিপুরার সোলার মাইক্রো গ্রিড বসানোর জন্য 81 কোটি টাকা মঞ্জুর করেছে। মোট 274টি প্রত্যন্ত এলাকা বসতিগুলিকে এরকম সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে আলোকিত করা হবে। আমি মহতী আরবান ডেভেলপমেন্ট মহতী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে 2022 অর্থ বছরে PMAY আরবান প্রকল্পে রূপায়ণে অসাধারণ সাফল্যের জন্য ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে পুরস্কৃত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু স্বচ্ছতা সার্ভেকশন সার্ভে 2022 অনুসারে ত্রিপুরাকে ছোট রাজ্যগুলির মধ্যে মোস্ট ক্লিন স্টেট ইন ইন্ডিয়া স্মল স্টেট ক্যাটাগরি হিসেবে পুরস্কৃত করেছে। ইন্ডিয়ান স্বচ্ছতা লীগের অধীনে স্পেশাল মেনশন 3 লাখ থেকে 10 লাখ ক্যাটাগরিতে আগরতলা পৌর নিগমকে পুরস্কৃত করা হয়েছে। নগরায়নের ক্রমবর্ধমান চাহিদাকে মেটাতে আমি মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম নামে একটি নতুন প্রকল্প চালুর প্রস্তাব করছি। এই প্রকল্প আগামী 5 বছরে 500 কোটি টাকা পেয়ে আগরতলা, উদয়পুর এবং ভবনগরে স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। এই প্রকল্পের প্রাথমিকতা শুরু করার জন্য 2023 অর্থ বছরে বাজেটে আমি 10 কোটি টাকা সংস্থান রেখেছি। আগরতলা শহর এবং রাজ্যের অন্যান্য শহরগুলিতে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য আমি মোট 50 কোটি টাকা সংস্থান রাখছি। পর্যটককে আকর্ষিত করতে বাণিজ্যিক কার্যকলাপ বৃদ্ধির লক্ষ্যে কৈলাস শহরে 10 কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক অন্যান্য সুবিধা করে তোলা হবে। 8.45 কোটি টাকা ব্যয়ে 19টি বিভিন্ন শহরে সোলার হাই মাস্ট লাইট সিস্টেম স্থাপন করা হবে। সারা রাজ্যে পৌর পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগের জন্য আমি আনন্দের সাথে মুখ্যমন্ত্রী নগরূপ উন্নয়ন প্রকল্প নামে এক নতুন প্রকল্প ঘোষণা করছি। এই প্রকল্প আগামী 5 বছরে টুয়েলভকে অন্তর্গত করে 1500 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর জন্য আমি 2023 অর্থ বছরে বাজেটে 120 কোটি টাকার সংস্থান রেখেছি। ঠিক 3.50 কোটি টাকা ব্যয়ে কমলপুর নগর পঞ্চায়েতের জন্য একটি নতুন অফিস বিল্ডিং নির্মাণ করা হবে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার মানবতা কমল 2022 অর্থ বছরে 120 শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 238 জন শিল্পীকে কারু শিল্পের দ্রব্যাদি বানানোর জন্য উন্নত মানের যন্ত্রপাতি দেওয়া হয়েছে। তাঁত শিল্পীদের জীবিকা অর্জনের সুযোগ করে দিতে 2023 অর্থ বছরে 4টি অধ্যুষিত এলাকায় 4টি নতুন হ্যান্ডলুম ক্লাস্টার গঠন করা হবে। 50 জন জনজাতি তাঁত শিল্পী বিভিন্ন জীবিকা অর্জন প্রকল্পে উপকৃত হবে। 690 জন তাঁত শিল্পীকে উন্নত তাঁত মেশিনের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য এবং বহিরাজ্যে কারু শিল্প সামগ্রী বিপণনের সুবিধা করে দিতে 4টি গান্ধী শিল্প বাজার এবং 2টি প্রদর্শনীর আয়োজন করা হবে। কোঅপারেশন সমবায় ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সমবায়গুলির কাজ করবে স্বচ্ছতা আনতে ট্যাক্স কম্পিউটারাইজেশন প্রজেক্টের অধীনে 268টি ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিকে ল্যান্ড ট্যাক্স কম্পিউটারাইজ করা হবে। সমবায় ক্ষেত্রে উন্নয়নকে আরো বেশি মাত্রা দিতে 160টি নতুন কোঅপারেটিভ সোসাইটি গঠন করে শেয়ার ক্যাপিটাল হিসেবে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আগরতলা কর্পোরেশন আরবান ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যক্রমে আরো গতি আনতে রাজ্য সরকার 1.5 কোটি টাকা বিনিয়োগ করবে। ল ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির নতুন ভবন উদ্বোধন কাজ শুরু হয়। ত্রিপুরা নরসিংগড়ে 2022 সালের অক্টোবর মাসে ন্যাশনাল ল ইউনিভার্সিটির শিলান্যাস করা হয়েছে। কমলপুরে, মোহনপুরে আদালত ভবনের নির্মাণ কাজ এবং খোয়াই ও ধর্মনগর আদালত ভবনের সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কৈলাসহর বিশ্রামগঞ্জে এবছর আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হবে। এবছর বিশ্রামগঞ্জ খোয়াই এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি বাসভবন নির্মাণের কাজ শুরু হবে। 2022 সালে 9টি লোক আদালতের আয়োজন করা হয়। সেখানে জাতীয় লোক আদালত, বিশেষ লোক আদালত, চিরাচরিত লোক আদালত, মহা লোক আদালত, ভ্রাম্যমাণ লোক আদালত এবং ধারাবাহিক লোক আদালতের মাধ্যমে 58,000-এর বেশি মামলা উত্থাপিত হয়, যার মধ্যে 6,700টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যজুড়ে মোট 1,024টি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে 1,11,165 জন ব্যক্তি অংশগ্রহণ করেন। 1,623 জন সুবিধাভোগী বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করা হয় এবং 12,094 সুবিধাভোগীদের আইনি পরামর্শ প্রদান করা হয়। আমি আগরতলা চম্পি জেলা কর্মক্ষম শান্তিবাজার নতুন আদালত ভবন নির্মাণের প্রস্তাব রাখছি। চম্পি জেলা কর্মক্ষম শান্তিবাজার বিনোনিয়াতে বিচার বিভাগের আধিকারিকদের জন্য কোয়ার্টার এবং আগরতলা হাইকোর্টের কর্মচারী এবং আধিকারিকদের জন্য 6টি টাইপ 4 ও 6টি টাইপ 3 কোয়ার্টার নির্মাণ করার প্রস্তাব রাখছি। ফাইনাল 1/7/2018 তারিখের থেকে ত্রিপুরাতে ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল। কর্মচারীদের স্বার্থ মাথায় রেখে আমি কর্মচারী কিছু সরকার কন্ট্রিবিউশন উইথ বেসিক
বেতনের 10% থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা সহ কর্মচারীর বেতনের 14% করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার কম সময়ের মধ্যে পেনশনভোগীদের পেনশন প্রস্তাব এজি অফিসে জমা দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে। রাজ্য সরকারের অধীনস্থ পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আবেদন অনলাইনে জমা দেওয়ার জন্য একটি পৃথক গ্রিভেন্স পোর্টাল চালু করা হয়েছে। এটা পেনশনারদের অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করে। এই বছর থেকে রাজ্য সরকার স্থায়ী সরকারি কর্মচারীদের জন্য ই সার্ভিস বুক চালু করতে যাচ্ছে। এতে কর্মচারীরা সহজেই নিজের সার্ভিস রেকর্ড দেখতে সমর্থ হবেন। আমি ডাইরেক্টর অফ গুড গভর্নেন্স নামক একটি নূতন অধিদপ্তর স্থাপন করার প্রস্তাব রাখছি। এই অধিদপ্তর সুশাসন, দপ্তরগুলি কার্যকারিতা পালন এবং নাগরিকদের জন্য বিভিন্ন নিয়মের বাধ্যবাধকতা রাষ্ট্র শক্তি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সংস্থাগুলির সাথে কাজ করে এবং জীবনযাত্রার সহজ সুগম করতে সাহায্য করে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভাপতির সকল সদস্যরা সুশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই অবগত আছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অন্যান্য জাতীয় স্তরের প্রতিষ্ঠানের সহযোগিতা তথ্য প্রযুক্তি দপ্তরের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, শক্তি, কৃষি এবং নগর বিষয়ক ক্ষেত্রে নীতি বাস্তবায়ন করতে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উৎকর্ষ কেন্দ্র রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই সেন্টারটি 5 কোটি টাকা ব্যয় করা। যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা গ্রহণে অক্ষম, রাজ্য সরকার তাদের জন্য সংবেদনশীল। আমি আনন্দের সাথে CN7 চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এবং এতে 3 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত 10 নং ধাতু স্তরের 100 জন ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি রাজ্য সরকার প্রদান করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার খুবই সংবেদনশীল। রাজ্যের জনগণকে চিকিৎসা দিয়ে রাজ্যের অভ্যন্তরে, রাজ্যের বাইরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। তাই আমি CM জন আরোগ্য যোজনা 2023 সংক্ষিপ্ত CMJY 2023 নামক একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা যোজনা চালু করার প্রস্তাব রাখছি, যা হবে সার্বজনীন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এই PMJY প্রকল্পে ভাগিদারি করা হবে। এই CMJY 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লক্ষ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে এবং সরকারি কর্মচারীরা এই বীমা প্রকল্পের আওতায় করতে হবেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 59 কোটি টাকা প্রতি বছর ব্যয় করবে। এই প্রকল্পে আওতাভুক্ত পরিবারগুলি আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত দেশের বিভিন্ন প্রান্তে থাকা 26,000-এর বেশি হাসপাতাল চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ থাকবে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে 133টি হাসপাতাল, যার মধ্যে 130টি সরকারি এবং 3টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই প্রকল্প হাসপাতালে ভর্তি রোগীদের নগদ অর্থ বেশি রেখে স্পেশালিটি এন্ড সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসা পরিষেবার সুযোগ পেতে সাহায্য করবে। 2023-24 অর্থবর্ষে রাজ্যের বাজেট বরাদ্দ হচ্ছে 27,654.40 কোটি টাকা, যা 2022-23 সালে রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 9.87% বেশি। এর মধ্যে মূলধনী ব্যয় 5,358.70 কোটি টাকা ধরা হয়েছে, যা রিভাইজ এস্টিমেট 2022-23 থেকে 22.28% বেশি আয় ও ব্যয় নিম্ন বর্ণিত। রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্ট দেখেন, রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্ট 22,307.5 কোটি টাকা, এক্সপেন্ডিচার 22,295.7 কোটি টাকা, সারপ্লাস A1 - A2 11.8 কোটি টাকা, ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্ট ফ্রম লোনস এন্ড আদার্স 4,735.6 কোটি টাকা এবং এক্সপেন্ডিচার 5,358.7 কোটি টাকা। ডেফিসিট B1 - B2 সেখানে -623.1 কোটি টাকা। টোটাল রিসিপ্ট A1 + B1 27,043.1 কোটি টাকা। টোটাল এক্সপেন্ডিচার A2 + B2 7,654.4। বাজেট ডেফিসিট C-D -611.3 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে যাদের সঙ্গে নিয়ে রাজ্যের বাজেট আমরা পেশ করতে গিয়েছিলাম, দুর্ভাগ্যবশত রাজ্যের উন্নয়নে
যাতে মানুষের সাথে তাদের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যে রাজ্যের মানুষকে এগুলো ক্ষতি করার পরিকল্পনার জন্য এটা সত্যি কথা দুঃখজনক ঘটনা। এবং তাই মানে অধ্যক্ষ মহোদয় এই বাজেট প্রকৃতপক্ষে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্যে পরিণত করার নীল নকশা। আমি আশা করছি রাজ্যের জনসাধারণের সার্বিক কল্যাণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং তার রূপায়ণে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়। মাননীয় সদস্য অনুরোধ করছি 2023-2024 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সংক্রান্ত পুস্তিকাগুলি প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য জ্যেষ্ঠকর মাননীয় সদস্য ব্যয় বরাদ্দের দাবি হতে ছাড়ার প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ চান তারা আগামী 9 জুলাই রবিবার 2023 তারিখে বেলা 2টার মধ্যে তাদের নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারবেন। এখন প্রশ্নোত্তর পর্বের পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি প্রস্তাব পেয়েছি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন মহোদয়ের কাছ থেকে, আপনি একটু পাঠ করে শুনবেন। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাকে সময় প্রদান করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রুল 98I of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly মূলে আমি একটি অভিনন্দনমূলক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার অনুমতি পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রস্তাবটি এই সবার সামনে উত্থাপন করছি। অধ্যক্ষ মহোদয়, গত 4 জুলাই 2023 ইংরেজি তারিখে রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা কর্মচারী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ কিশোরবাবু কর্মপ্রার্থী দুঃখিত কর্মপ্রার্থী যুবক যুবতীদের স্বার্থ সুরক্ষিত রাখতে ত্রিপুরা সরকারের দপ্তরগুলো সহ রাজ্য সরকারের অধিকৃত কর্পোরেশন, বোর্ড এবং বিভিন্ন PSU গুলোতে শূন্য পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীর PRTC থাকা বাধ্যতামূলক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের কর্মহীন বেকারদের স্বার্থে রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুবই সময়োপযোগী এবং অভিনন্দনযোগ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত খুবই প্রশংসনীয় বলে রাজ্য সরকারের প্রতি আমি তো এই অভিনন্দনমূলক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই হাউসের সকল সম্মানিত সদস্যগণের কাছে আমি বিনম্র আহ্বান জানাচ্ছি। এবং এটা সর্বসম্মতিক্রমে গৃহীত। মাননীয় সদস্যগণ, এখন প্রশ্ন করব। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ কর্তৃক উচ্চ প্রদানের জন্য প্রশ্নগুলি আমি সদস্যদের নামের পাশে উল্লেখ করা আছে, আমি করছি পর্যায়ক্রমে। আমি আমাদের যারা অনেকে তো নেই, হয়ে যাবে না কেন বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনই তো করে থাকে একটা মানে 10 মিনিট বাকি, সেকেন্ড আবার শুরু হবে কি আছে, তাহলে অবিচরি করে বাট অসুবিধার কিছু নাই আমার মনে হয়। অবিচরি করে বলুন কোশ্চেনটা আমার মনে হয় সেকেন্ড আবার শুরুরা যদি আসে সুযোগ দেবেন। ওকে, ঠিক আছে। স্মৃতিচারণ মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 3টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকার গত 24শে মে 2023 এই বুধবার সকালে কমলপুর মহকুমার হালাহালিতে এক আত্মীয় বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে যাওয়া স্থানীয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।
জীবনাবসানকালে তিনি স্ত্রী, এক পুত্র, 2 কন্যা সহ অসংখ্য গুণভক্তদের রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 73 বছর। বিধুভূষণ মালাকার 1950 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গজেন্দ্র রাম মালাকার ও মাতার নাম মাতঙ্গিনী মালাকার। ছাত্র অবস্থায় তিনি বামপন্থী আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এরপর 1969 সালে বিধুভূষণ মালাকার সিপিআইএম পার্টি সভ্যপদ লাভ করেন। তিনি সারা ভারত কৃষক সভা ও তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সদস্য ছিলেন। 1978 সালে ত্রিপুরার বিধানসভা সাধারণ নির্বাচনে 50 পাবিয়াছড়া বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে বিধুভূষণ মালাকার সিপিআইএম মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জনতার রায়ে প্রথমবার জয়লাভ করে ত্রিপুরা বিধানসভা আসেন। এরপর 1983, 1988, 1993, 1998, 2003 এবং 2008 সালে ওই কেন্দ্র থেকে বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 2000 সালে বামফ্রন্ট মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। সততা ও সঞ্চালনকে মাথায় করে চলায় ওনার জীবনে একমাত্র একটি দিক ছিল। তিনি জাতি উপজাতি উপসম্প্রদায়ের সকলের সঙ্গে সুখে দুঃখে একান্ত আপনজনের মতন পাশে থেকে সরকারের সঙ্গে সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। ওনার সহজ সরল জীবনযাত্রা সাধারণ জনগণের সঙ্গে আন্তরিক ও অমায়িক ব্যবহারের জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য বা মন্ত্রী বিধুভূষণ মালাকারের প্রয়াণে গভীর শোকাহত এই সভা প্রয়াত বিধুভূষণ মালাকারের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহযোগিতা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে স্মৃতিচাপ। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিক গত 13 জুন 2023 মঙ্গলবার বিকালবেলা মিলনাস্থিত নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থতা বোধ করায় ওনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে স্ত্রী, 1 পুত্র এবং 1 কন্যা সহ অসংখ্য গুণভক্ত রেখে গেছেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 72 বছর। অমল মল্লিক 1951 সালের 26 সেপ্টেম্বর বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলোনিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। কলেজে পড়াশোনা চলাকালীন সময়ে এনএসইউর ছাত্র সংগঠন সমিতিতে যুক্ত হন। 1973, 74 এবং 74-75 সালে পরপর 2বার বিলোনিয়া কলেজে ছাত্র সংসদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের মতাদর্শ অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনৈতিক অংশ নেন। 80-র দশক থেকে জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন পদে থেকে তিনি অবিভক্ত গোটা দক্ষিণ ত্রিপুরা জেলায় দলের একজন বরিষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কিছুদিন টিএমসি দল থেকে পুনরায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলে ফিরে আসেন। প্রয়াত অমল মল্লিক ওনার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে বিজেপি দলে যোগদান করে এই দলের সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। অমল মল্লিক 1988 এবং 1993 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিলোনিয়া বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসে দলের প্রার্থী হিসাবে পরপর 2বার জয়লাভ করেন। তিনি ত্রিপুরা রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন জনবিরোধী মানুষ ছিলেন। বিধায়ক হিসাবে বিধানসভা থেকে জনস্বার্থ বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন ভাবে পরিষদের দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট সকল আপনজন হয়ে উঠেছিলেন। রাজনীতির পাশাপাশি প্রয়াত অমল মল্লিক ছিলেন একজন প্রকৃত সমাজকর্মী এবং মানবদরদী। জীবনের শেষ দিন পর্যন্ত একজন সমাজকর্মী হিসাবে মানব সেবায় নিজেকে যুক্ত রেখেছিলেন। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অমল মল্লিকের প্রয়াণে এই সভা গভীর শোক ব্যক্ত করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। স্মৃতিচারণ রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা বিশিষ্ট প্রশাসক ও প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট প্রশাসক তথা প্রাক্তন আইএএস আধিকারিক হিমাংশু মোহন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গত 25 এপ্রিল 2023 তারিখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 83 বছর। মৃত্যুকালে তিনি 2 কন্যা সহ জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয় পরিজন ও গুণভক্ত রেখে গেছেন। উল্লেখ্য বছর 3 পূর্বে ওনার স্ত্রী তথা বিজয় কুমার স্কুলের শিক্ষিকা দীপালি চৌধুরী প্রয়াত হয়েছিলেন। হিমাংশু মোহন চৌধুরী জন্ম 1940 সালের 6 সেপ্টেম্বর। ওনার বাবা শশী মোহন চৌধুরী রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। হিমাংশু মোহন চৌধুরী
আগরতলার উমাকান্ত স্কুলে পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কলকাতা আশুতোষ কলেজ থেকে সফলতার সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী হিমাংশু মোহন চৌধুরী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় বসে সেখানে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আইএস অফিসার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। আইএস অফিসার হিসাবে তিনি কর্মজীবনে বিভিন্ন দপ্তরে উচ্চ পদে আসীন থাকার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরে অতিরিক্ত সচিব সহ একাধিক উচ্চ পদে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্য সম্পাদন করে গিয়েছেন। 2000 সালে তিনি কর্মজীবন থেকে স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণ করেছিলেন। 1971 সালে তিনি সোনামুড়া মহকুমা শাসক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের পরবর্তীতে হামলার শিকার হয়ে ভারতে আগত লক্ষ লক্ষ শরণার্থীদের একটি বিরাট অংশ সোনামুড়া মহকুমা এসে আশ্রয় নিয়েছিল। প্রশাসনের দায়িত্ব কর্তব্য পালনের উদ্দেশ্যে হিমাংশু মোহন চৌধুরী মহকুমা শাসক হিসাবে ভারতে আগত ওই সকল শরণার্থীদের ত্রাণ, আশ্রয়, চিকিৎসা সহ অত্যাবশ্যক বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন। শরণার্থীদের প্রতি ওনার উদারচিত মনোভাব আজও ইন্দো বাংলা উপদেশের মানুষের মনের স্মৃতিকথায় অব্যাহত রয়েছে। যুদ্ধকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা ও ওই সেবা শরণার্থীদের প্রতি তার অসমান অবদানের জন্য ভারত সরকার 1972 সালে হিমাংশু মোহন চৌধুরীকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন। তিনি রাজ্যে প্রথম ব্যক্তি যাকে ভারত সরকার প্রশাসনিক কর্মদক্ষতা স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়েছিল। বাংলাদেশ থেকে আগত বিপদগ্রস্ত শরণার্থীদের প্রতি অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2013 সালে বাংলাদেশ শ্রেষ্ঠ সম্মান আউটস্ট্যান্ডিং ফ্রেন্ড অফ বাংলাদেশ তথা বাংলাদেশের অসামান্য বন্ধু হিসেবে সম্মান ভূষিত করেছিলেন। ত্রিপুরা বিধানসভা রাজ্যের কৃতি সন্তান হিমাংশু মোহন চৌধুরী প্রয়াণের ভবিষ্যৎ ব্যক্ত করে দিদি আপনার শান্তি কামনা করছে। এর পাশাপাশি ওনার সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহযোগিতা ব্যক্ত করছে। এখন আমি ত্রিপুরা বিধানসভা প্রাক্তন মন্ত্রী বিভূষণ মালাকার মহোদয়, প্রাক্তন বিধায়ক অমর মল্লিক মহোদয় এবং ত্রিপুরার প্রথম পদ্মশ্রী প্রাপক হিমাংশু চৌধুরী মহোদয় স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সবার উপস্থিত সকলকে 2 মিনিট দাঁড়িয়ে মৌনতা পালনের জন্য অনুরোধ রাখছি। আর কে শেষ করলি এখন কি নেবে? হ্যাঁ, মৌনতা শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। গত 2রা জুন